সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা লিটারেরি টার্মসের তৃতীয় ভিডিওতে আছি। আজ আমরা আরও 10টি লিটারেরি টার্ম শিখব এবং বোঝার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করি। তো আজকে আমরা শুরু করছি লিরিক দিয়ে। দ্য ডেফিনেশন হচ্ছে এ শর্ট পোয়েম এক্সপ্রেসিং পার্সোনাল ইমোশন। এটা হচ্ছে একটা ছোট কবিতা যেটা ব্যক্তিগত আবেগকে প্রকাশ করে। আপনারা যদি উদাহরণ হিসেবে দেখতে চান তাহলে শি ওয়াক্স ইন বিউটি এই কবিতাটি পড়তে পারেন গুগল সার্চ করে। এখানে একটা ছোট কবিতায় কবি নিজের ব্যক্তিগত আবেগকে প্রকাশ করে। এটা হচ্ছে লিরিক বা লিরিক পোয়েম। তারপর হচ্ছে ড্রামাটিক মনোলগ, এ পোয়েম ওয়ার এ সিঙ্গেল স্পিকার অ্যাড্রেসেস এ সাইলেন্ট লিসেনার। অর্থাৎ এমন একটি কবিতা যেখানে একজন বক্তা একজন নীরব শ্রোতাকে সম্বোধন করে। মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং, এটা আপনাদের শিক্ষাবর্ষে আছে। তো এইখানে যেটা হয় যে একটা সিঙ্গেল স্পিকার থাকবে, যে একজন নীরব প্রত্যক্ষদর্শীকে, বা এখানে তো প্রত্যক্ষদর্শী নয়, এখানে শ্রোতা, লিসেনার যেহেতু, সে শ্রোতাকে সবটুকু শোনায় একা নিজে। এটাই হচ্ছে ড্রামাটিক মনোলগ। মনো মানে কি? মনো হচ্ছে এক। তো একজন স্পিকার যেহেতু বলছে তাই এটা একটা মনোলগ। মনো ডায়লগ, এই দুটো শব্দের মিশ্রণে মনোলগ শব্দটার উৎপত্তি। আচ্ছা, তো পরবর্তীতে হচ্ছে ওড। ওড হচ্ছে এ ফর্মাল অফেন সেরেমনিয়াস লিরিক পোয়েম অফ প্রেইজ। এটা কি? এটা হচ্ছে এক ধরনের প্রশংসার আনুষ্ঠানিক গীতি কবিতা। লিরিক পোয়েম তো গীতি কবিতা, তো এটা ফর্মাল হয়। যেমন ওড টু এ নাইটিঙ্গেল বাই জন কিটস, এটা আপনাদের আছে সিলেবাসে অন্তর্ভুক্ত। এই কবিতাটি খুবই সুন্দর, জন কিটসের লেখা। জন কিটস সম্পর্কে আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন উনি কতটা ট্যালেন্টেড ছিল এবং ওনার কী কী গুণাবলী ছিল, ওনাকে কেন এসকেপিস্ট বলে আখ্যায়িত করেছিল ইত্যাদি বিষয় আমরা জানব। যাই হোক, আপাতত আমরা এটুকু জেনে নিই যে একটা ওড হচ্ছে একটা ফর্মাল সেরিমোনিয়াস লিরিক পোয়েম যেটা প্রশংসা করে, প্রেজ। আচ্ছা, এখন আমরা পড়ব ব্যালাড। ব্যালাড হচ্ছে এ ন্যারেটিভ পোয়েম অফেন উইথ রিপিটেড লাইনস অ্যান্ড সিম্পল রাইম। এটা একটা আখ্যানমূলক কবিতা যেটা রিপিট করে, অর্থাৎ পুনরাবৃত্তি করে। এমন এক ধরনের একটা ছড়া। রাইম হচ্ছে ছড়া। এক্সাম্পল যদি বলি, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার বাই কোলরিজ। এটা খুবই সুন্দর একটা কবিতা, ব্যালাড অ্যাকচুয়ালি। এটা ন্যারেটিভ, এটা অনেক বড় হয়। ন্যারেটিভ অর্থাৎ অনেক বড় ব্যাখ্যা, অনেক বড় ঘটনা কবিতা বা ছড়ার আকারে আখ্যায়িত হয়। অফেন রিপিটেড লাইন্স, এখানে রিপিটেড লাইন্স থাকে এবং সিম্পল রাইম থাকে। যেটা বুঝতে, পাঠকদের বুঝতে সুবিধা হয়, এইভাবে লেখকরা লিখে থাকেন। তো রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার যখন পড়বেন মেইন টেক্সট, তখন বুঝবেন যে কেন এটাকে ব্যালাড বলে। আমরা ফার্দার ডিটেলস পরবর্তীতে জেনে নেব। আচ্ছা, এখন হচ্ছে ফ্যাবল। ফ্যাবল অর্থ হচ্ছে এ শর্ট স্টোরি উইথ এ মোরাল অফেন উইথ অ্যানিমালস অ্যাজ ক্যারেক্টার্স। তো এটা হচ্ছে একটা ছোট গল্প যেখানে কোনো নীতিবাক্য থাকবে। প্রায়শই এখানে বিভিন্ন প্রাণীকে চরিত্র হিসেবে ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হেয়ার। আমরা সবাই এই গল্পটা সম্পর্কে অবগত। একটি খরগোশ এবং একটি কচ্ছপের গল্প। ছোটবেলায় আমরা সবাই পড়েছি, নয়তো শুনেছি, তাই না? তো এই খরগোশ এবং কচ্ছপের গল্পে কি আছে? আসলে একটা নীতিবাক্যই তো আছে, আমাদের যেটা শিক্ষা দেয়, আমাদের একটা আদর্শের শিক্ষা দেয় যে কি করা উচিত এবং কি করা উচিত নয়। জীবন সম্পর্কে যে নীতিগত আদর্শ শিক্ষাটা দেয়, এমন ধরনের গল্পকেই সংক্ষেপে, যেটা ছোট হয় এবং যার চরিত্রগুলো থাকবে বিভিন্ন প্রাণীকে নিয়ে, সেটাকেই ফ্যাবল বলে। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তীতে স্যাটায়ার।
স্যাটায়ার শব্দের অর্থ হচ্ছে ব্যঙ্গ, রাইটিং দ্যাট মক্স টু এক্সপোজ ফলি অর করাপশন। এটা হচ্ছে এমন এক ধরনের লেখা যা মূর্খতা অথবা দুর্নীতি প্রকাশ করার জন্য উপহাস করে। এটা দুর্নীতি বা মূর্খতা এই ধরনের বিষয়গুলোকে, সমাজের যে এই ধরনের বিষয়গুলো থাকে সেগুলোকে এক্সপোজ করে, প্রকাশ করে দেয়। যেমন জোনাথন সুইফট হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন স্যাটায়ারিস্ট। ওনার বিখ্যাত গ্রন্থ যেটা আমরা সবাই নাম শুনেছি সেটা হচ্ছে গালিভার ট্রাভেলস। আমরা গালিভার ট্রাভেলসের সম্পর্কে সবাই শুনেছি, এখানে উপস্থিত হয়তো কেউ কেউ আমরা মুভিটাও দেখেছি গালিভারের, যে সে একটা দ্বীপে গিয়ে পৌঁছায়, একটা দ্বীপে সে উদ্ধারপ্রাপ্ত হয়, সেখানে সব মানুষগুলো ছোট ছোট। ওইখানে মানুষগুলো ছোট কেন, মানুষগুলোর কি কি আচার ব্যবহার, রাজার কি কর্মকাণ্ড, এই যে বিষয়গুলো, এগুলো জোনাথন সুইফট অ্যাকচুয়ালি তার সময়কালে তার সরকারের দোষ গুণ, এগুলো যে ত্রুটি আছে সেগুলোকে ব্যঙ্গ করে লিখতেন, প্রকাশ করতেন। এটাই হচ্ছে স্যাটায়ার। আশা করি বুঝতে পেরেছি আমরা। হ্যাঁ, ওকে। তো ল্যাম্পুন, এটা ডেফিনেশন হচ্ছে এ শার্প often vicious satire attacking a person or institution। একটি ধারালো প্রায়শই নিষ্ঠুর এক ধরনের ব্যঙ্গাত্মক বক্তব্য যা একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আক্রমণ করে। অর্থাৎ শার্প, অফেন ভিশিয়াস মানে একদম নিষ্ঠুরভাবে, একদম তীক্ষ্ণভাবে ব্যঙ্গ করে কোনো একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠানকে। যেমন পলিটিক্যাল কার্টুন ওর মকারি মিডিয়াতে আমরা দেখি না, আপনারা খেয়াল করবেন যারা পত্রিকা পড়েন, মাঝে মাঝেই বিভিন্ন ব্যক্তিদেরকে ব্যঙ্গ করে ছবি আঁকানো হয়, বিভিন্ন কার্টুন আঁকানো হয় পেপারে। হ্যাঁ, তো ওই যে কার্টুনগুলো আপনারা দেখেন, ওই যে ক্যারিকেচারগুলো আপনারা দেখেন, সেটাই হচ্ছে পলিটিক্যাল কার্টুন। হ্যাঁ, যেটা মক করতেছে, তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ল্যাম্পুন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা পড়ব ট্র্যাজেডি। ট্র্যাজেডি এটা পরীক্ষাতে অনেক আসে, এটা আপনাদের পড়ে নেওয়া উচিত এবং আমি মনে করি মুখস্থ রাখা উচিত, যাতে আপনাদের একে তো বুঝতে সুবিধা হবে, দ্বিতীয়ত যদি পার্ট এ তে পরীক্ষাতে চলে আসে আপনারা যেন লিখতে পারেন। 1 নাম্বার এটা আপনাদের জন্য কনফার্ম। আর যদি পারেন পার্ট বি বা সি তে কোনো ট্র্যাজেডিক সেন্ট্রিক কোশ্চেন যদি আসে এবং সেটার ক্ষেত্রে যদি আপনারা এই ডেফিনিশনটা একটু হাইলাইট করে লিখতে পারেন, ইটস এ গুড থিং। আপনারা একটা ভালো নাম্বার পাওয়ার জন্য আশাবাদী হতে পারেন। শিক্ষক যদি চান একটা ভালো নাম্বার দিবেন, আপনি যদি হাইলাইট করে ভালো করে লিখতে পারেন যে ট্র্যাজেডি জিনিসটা কি। তো ট্র্যাজেডি হচ্ছে একটা ড্রামাটিক ওয়ার্ক, হ্যাঁ, যা দুঃখ বিপর্যয় এটা নিয়ে শেষ হয় নায়কের ত্রুটি অথবা ভাগ্যের কারণে। অর্থাৎ এ ড্রামাটিক ওয়ার্ক দ্যাট এন্ডস ইন সরো ও ডিজাস্টার। হ্যাঁ, দুঃখ কিংবা ধ্বংসে শেষ হবে, অফেন ডিউ টু দ্য হিরোজ ফ্লজ অফ ফেট। এই যে নায়কের ভাগ্যের পরিণতি বা নায়কের ভুলের পরিণতিতে যে একটা দুর্ঘটনা, একটা দুঃখ, একটা ধ্বংস যে ঘটে নায়কের জীবনে বা সম্পূর্ণ গল্পে, এটাই হচ্ছে ট্র্যাজেডি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে দ্য ডেফিনেশন হচ্ছে এ ড্রামাটিক ওয়ার্ক দ্যাট এন্ডস ইন সরো অর ডিজাস্টার, অফেন ডিউ টু দ্য হিরোজ ফ্লজ অর ফেট। আচ্ছা, এক্সাম্পল দেখি আমরা, যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই শেক্সপিয়ার। আমরা এমন কেউ এখানে আশা করি নেই যারা রোমিও জুলিয়েটের নাম শোনেনি। বিখ্যাত একটি প্রেমের কাহিনী শেক্সপিয়ার লিখেছেন। এটা একটা ট্র্যাজেডি যেখানে দুইজন প্রেমিক প্রেমিকাই মারা যায়। শেক্সপিয়ারের এই ট্র্যাজেডি বিশ্বখ্যাত, আজ অবধি এই ট্র্যাজেডি টিকে আছে। এই বর্তমান সময়ে এসেও এটা তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে, যেটা অত্যন্ত প্রশংসনীয়। আর এটাকে নিয়ে যত বলি তত কম। উনি যে কীভাবে লিখেছেন বা স্রষ্টা তাকে যে কী প্রতিভা দিয়েছেন, এটা আসলে পরিমাপ করার মতো কোনো কিছু নাই। প্রশংসা খুব কম যতই করা হোক। তো এই যে রোমিও অ্যান্ড জুলিয়েট, এটা যে ট্র্যাজেডি, এখানে যে লাভাররা মারা গেল তাদের নিজস্ব ভাগ্যের দোষে বা নিজের কর্মদোষে, এটাই হচ্ছে তাদের ট্র্যাজেডি। ওকে, এখন আমরা পরবর্তীতে দেখব রাইম স্কিম। হ্যাঁ, এটা হচ্ছে the pattern of rhyming words at the ends of lines in a poem, usually marked with letters A A B B A B A B। তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি এক্সাম্পলে। হ্যাঁ, খুবই সহজ, মনোযোগ দিবেন।
এখানে একটা ছোট্ট একটা ছড়া আছে, রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু, সুগার ইজ সুইট অ্যান্ড সো আর ইউ। ঠিক আপনাদের মতো। তো এখন আমরা কবিতার দিকে একটু ভালো করে নজর দেই। রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু, শেষের শব্দটার দিকে একটু ফোকাস দিবেন। হ্যাঁ, খেয়াল করুন তো, রেড, এড, শেষে কিভাবে শেষ হচ্ছে? এড। আর থার্ড লাইন যেটা, সুগার ইজ সুইট, এটা শেষে কিভাবে শেষ হচ্ছে? ইট, ইট। তো প্রথম লাইন এবং তৃতীয় লাইনের মধ্যে শেষে উচ্চারণের যে মিল, এটা হচ্ছে নিজেদের মধ্যে একটা সিঙ্গেল মিল। রেড, সুইট, লাস্ট দুইটা ওয়ার্ড কাছাকাছি মিল আছে। এই দুইটাকে আমরা এ দিয়ে, এ সিম্বল ব্যবহার করে আমরা এক বোঝাচ্ছি। একই ধরনের উচ্চারিত লাস্ট শব্দের কারণে এটাকে আমরা একই বোঝাচ্ছি। আবার দ্বিতীয় লাইন আর চতুর্থ লাইনে খেয়াল করেন, ভায়োলেটস আর ব্লু, উ অ্যান্ড সো আর ইউ, ইউ, উ, দুইটার শেষেই উ এর মিল আছে, ভাওয়েলের মিল পাচ্ছি। ভাওয়েল এখানে বিষয় নয়, এখানে বিষয়টা হচ্ছে শব্দের শেষের উচ্চারিত যে অংশটুকু সেটার মধ্যে মিল থাকাটা, এবং এই মিলটা যে লাইন পর পর বা যেভাবে কবিতা লিখলে মিল আসে, সেটাই হইতেছে অ্যাকচুয়ালি রাইম স্কিম। তো এখানে এক্সাম্পল অনুযায়ী যদি রেড, এড এবং সুইট, ইট, এই দুইটা যদি এ ধরি আমরা, আর ব্লু অ্যান্ড ইউকে যদি বি ধরি, যেহেতু শেষে দুটো মিল আছে, হ্যাঁ, তাহলে এটা রাইম স্কিম কি আসতেছে? এ বি, এ বি। এইভাবে এই কবিতাটি বা ছোট্ট ছড়াটি এগিয়ে গিয়েছে। এভাবে যতগুলো কবিতা পড়বেন, প্রত্যেকটা কবিতার মধ্যে এরকম মিল পাবেন। এবং কবিতার আরও কিছু গঠনমূলক জিনিস আছে, যেমন অক্টেভ, হ্যাঁ, তারপর হচ্ছে কুপলেট, সেস্টেট, এগুলো আমরা ফার্দার আরও যখন এটা রিটার্ন পড়বো পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আপাতত এটুকুই। তো আজ এ পর্যন্তই। আপনারা এই 10টা ভালো করে বুঝুন, ভালো করে শিখে ফেলুন, খাতায় নোট করুন। আমরা পরবর্তীতে আরও 10টা নিয়ে আসবো রিটার্ন, এবং এইভাবে আমাদের সাথে একসাথে শিখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পড়াশোনা করবেন। ধন্যবাদ।